আজ আবারও বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শুরুতেই প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী। ষোলো বছর পর আজ আবারও শুরু হলো প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। ৩ পার্বত্য জেলা ছাড়া দেশের 61 জেলায় একযোগে পরীক্ষা শুরু। ফার্নেস অয়েলের দাম বৃদ্ধিতে চাপ বাড়বে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে। জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা। জামায়াতের এমপি আরমানের বিরুদ্ধে কলেজ অধ্যক্ষকে ভয় ভীতি দেখানোর ঘটনায় থানায় দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ, তদন্তে পুলিশ। রোহিঙ্গা ও বাংলাদেশি সহ আন্দামানের ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ মেলেনি ২৫০ জনের। মানব পাচারকারীদের দৌরাত্ম্যে টেকনাফে বাড়ছে স্বজন হারানোর শঙ্কা। এবং দু-এক দিনের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনায় বসতে পারে ইরান যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প। ওয়াশিংটনে ইসরায়েলে লেবাননের সরাসরি বৈঠক। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন মার্কেটেল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথেই আছি সালিহা পারভিন সাথী। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ বেলা ১১টায় আবার শুরু হচ্ছে। গত ১০ এপ্রিল অধিবেশনের পর বুধবার বেলা ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। অধিবেশনের শুরুর প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য প্রশ্নোত্তরের জন্য নির্ধারিত রাখা হয়েছে। এরপর মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব ছাড়াও জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশের উপর আলোচনা হওয়ার কথা রয়েছে। গেল শুক্রবার অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের আমলের মোট ২৪টি বিল পাশ করা হয়, যার মধ্যে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল এবং জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল উল্লেখযোগ্য। ষোলো বছর পর আজ থেকে আবারও শুরু হলো প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। সকাল 10টা থেকে 3 পার্বত্য জেলা ব্যতীত দেশের 61টি জেলায় একযোগে এই পরীক্ষা শুরু হলো। 2025 সালে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্য থেকে 40% শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। সবশেষ 2008 সালে এই পদ্ধতিতে পরীক্ষা হয়েছিল। 2009 সাল থেকে পিইসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি দেওয়া শুরু হলে আলাদাভাবে এই পরীক্ষা বন্ধ ছিল। বাংলা বিষয়ের পরীক্ষা দিয়ে আজ থেকে শুরু হয় প্রথম দিনের পরীক্ষা, যা চলবে দুপুর 12:30টা পর্যন্ত। 20 এপ্রিল ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন। এবারের নীতিমালা অনুযায়ী ট্যালেন্ট পুল ও সাধারণ এই দুই ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে। মেধা তালিকায় ছাত্র ও ছাত্রীর সংখ্যা হবে সমানুপাতিক। এছাড়া মোট বৃত্তির 80% সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং 20% বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। 3 পার্বত্য জেলা ব্যতীত দেশের 61 জেলায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে বৃত্তি পরীক্ষা। দর্শক, এ নিয়ে আরো জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, আমরা জানি প্রায় 16 বছর পর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু হলো এবং আপনি নিশ্চয়ই খুলনা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষা কেন্দ্রগুলো ঘুরে দেখেছেন। সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখতে পাচ্ছেন? অভিভাবকরা কি বলছেন এই পরীক্ষা নিয়ে? সবকিছু মিলে আমাদের জানাবেন। আমি বলছি যে খুলনা যে জেলা স্কুল যে কেন্দ্রটি, সেই কেন্দ্রটি এখানটায় দেখেছি যে সকাল 9টা নাগাদ শিক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু অভিভাবকদের নিয়ে কেন্দ্রে এসেছেন এবং যথাসময়ে যে কেন্দ্রে যে প্রধান প্রবেশদ্বার, সেই প্রবেশ খুলে দেওয়া হয় শিক্ষার্থীদের প্রবেশের জন্য। কথা বলার চেষ্টা করবো এই অভিভাবকদের সঙ্গে। 16 বছর পরে শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, কেমন লাগছে? অনুভূতিটা কি আপনার একজন অভিভাবক হিসেবে? নিঃসন্দেহে একটা ভালো আনন্দের ব্যাপার। মাননীয় শিক্ষামন্ত্রী তথা বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই দীর্ঘ এতদিন পরে ছোট বাবুদের, সোনামণিদের এই পরীক্ষার পুনরায় চালু করার জন্য, এবং এটি যেন পুনরায় এভাবেই চালু থাকে। পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী, এটা এদের একটা মনের হয় যে প্রথম থেকেই একটা পরীক্ষা, যে বড় ধরনের পরীক্ষা অংশগ্রহণ করলে ওদের মনের থেকে একটা শক্তি হয় যে আমরা বড় বড় পরীক্ষা, স্বস্তি হয় আর কি। কতটা স্বস্তি মিলবে বৃত্তি পরীক্ষায়? অনেকটা স্বস্তি। যেহেতু এখন শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে, আমাদের খুবই ভালো লাগতেছে এবং আশা করি এই ধারা যদি অব্যাহত থাকে তো আমাদের দেশের জন্য এবং বাচ্চাদের জন্য অনেক মঙ্গল হবে। ধন্যবাদ আপনাকে। কেমন পরিবেশ দেখছেন পরীক্ষা কেন্দ্রে?
আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ অনেক ভালো পরিবেশ, এখানকার প্রশাসন অত্যন্ত সুন্দরভাবে পরীক্ষাটি নিয়ন্ত্রণ করছে। সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এভাবে আয়োজন করার জন্য, এবং এই ধারা অব্যাহত থাকুক এটাই প্রত্যাশা করছি সকল জনগণের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। এবং খুলনার যে মহানগরী এবং মহানগরী যেমন রয়েছে 5টি থানা, অনুরূপভাবে জেলা রয়েছে 9টি উপজেলা। সেই উপজেলাগুলোতে কি পরীক্ষার কেন্দ্রগুলো, সেই কেন্দ্রগুলোতে যে কোনো প্রকার নিরাপত্তা যে বলা, সেই নিরাপত্তা বলা কিন্তু প্রশাসনের পক্ষ তৈরি করা হয়েছে, এবং শিক্ষার্থী যারা শুধুমাত্র পরীক্ষার উপকরণ নিয়েই কেন্দ্রে প্রবেশ করেছে, এবং সব মিলিয়ে এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে দীর্ঘদিন অপেক্ষা থাকার পর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত প্রাথমিকে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেষে পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। ফার্নেস অয়েলের দাম বাড়ায় বিদ্যুৎ বিল বৃদ্ধি ও পণ্য মূল্যের ঊর্ধ্বগতির চাপে জীবনযাত্রার ব্যয় আরও বাড়তে পারে। এছাড়া বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে ব্যয় বাড়ার আশঙ্কা করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে বাজার দর বেড়ে গেলে হতে পারে মূল্যস্ফীতি, অভিমত অর্থনীতিবিদদের। দেশে যে পরিমাণ ফার্নেস অয়েলের চাহিদা রয়েছে তার সবটুকু স্থানীয়ভাবে উৎপাদন সম্ভব হয় না। বিদ্যুৎ কেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত চাহিদার ঘাটতি পূরণে ফার্নেস অয়েল বিদেশ থেকে আমদানি করে বিপিসি। এছাড়া চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে আমদানি করা ক্রুড অয়েল থেকে তৈরি করা হয় ফার্নেস অয়েল। আগে ফার্নেস অয়েলের ভোক্তা পর্যায়ের মূল্য ছিল প্রতি লিটার 70.10 টাকা। গত ফেব্রুয়ারি মাসে এই তেলের দাম লিটারে 16 টাকা কমানো হয়েছিল। 2 মাসের মাথায় আবারও বড় অঙ্কের এই মূল্য বৃদ্ধির ফলে খরচ বেড়ে যাবে ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনে। এর প্রভাবে খুচরা বিদ্যুতের দাম, শিল্প উৎপাদন ব্যয় ও বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে প্রতিফলিত হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। কস্ট অফ প্রোডাকশনের ফলে বিদ্যুতের দাম বেড়ে যাবে এবং সেটা যারা বিদ্যুৎ ব্যবহারকারী তাদের উপর পড়বে। যে কারণে পেট্রোল ডিজেল অকটেনের দাম বাড়ায় নাই, একই কারণে বিদ্যুতের দাম নাও বাড়াইতে পারে। না বাড়ালে কী হবে, সরকারকে সেটা ভর্তুকি দিতে হবে এই কোম্পানিগুলোকে। ভোক্তা সাধারণ যেন সুলভ মূল্যে আমাদের উৎপাদিত পণ্যগুলো পেতে পারে, এবং আমাদের যে বিদ্যুতের যে ব্যবহার সেখানেও দেখা যাচ্ছে ফার্নেস অয়েলের মাধ্যমে আমাদের অনেক ধরনের প্রাইভেট বিদ্যুৎ কেন্দ্রগুলো পরিচালিত হয়। ফার্নেস অয়েলের দাম বৃদ্ধি বিদ্যুৎ খাত ও সামগ্রিক শিল্প অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি হতে পারে। রাজস্ব এর উপর একটি চাপ পড়েছে। এই কারণে সরকার শেষ পর্যন্ত দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল। আগে কিন্তু সরকার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা অব্যাহত থাকলে জ্বালানির দাম সমন্বয়ের চাপ থাকতে পারে জানান সংশ্লিষ্টরা। প্রায় ৭৫,০০০ মেট্রিক টন চাহিদা, কম চাহিদা, এটা ভ্যারি করে। এটা চাহিদা শুধু বিদ্যুতের, এখানে আর কোনো নাই। দেশে বর্তমানে ফার্নেস অয়েলের মজুত প্রায় ৭৫,০০০ টন। গেল রবিবার লিটারে 1 লাফে 24 টাকা 59 পয়সা বাড়িয়ে প্রতি লিটার ফার্নেস অয়েলের নতুন দাম 94 টাকা 69 পয়সা পুনর্নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। জ্বালানি তেলের সংকটে কমছে না ভোগান্তি। রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, আর যেসব পাম্প খোলা রয়েছে সেগুলোতে সীমিত আকারে তেল দেওয়া গেলেও রয়েছে মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন গাড়ির দীর্ঘ লাইন। দেশে অকটেনের মজুত বাড়লেও কমেছে সরবরাহ। এর ফলে গ্রাহকদের ভোগান্তি বেড়েছে। গত সপ্তাহে অকটেনে একটি জাহাজ দেশে প্রবেশ করেছে। 17 এপ্রিল আরও একটি অকটেনের জাহাজ আসার কথা থাকলেও কিছুতে কমছে না ভোগান্তি। ভুক্তভোগীরা বলছেন রেশনিং পদ্ধতিতে তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে প্রায় 24 ঘন্টা পর্যন্ত। চালকদের অভিযোগ, দীর্ঘ অপেক্ষার পরও যে পরিমাণ জ্বালানি দিচ্ছে তা মোটেও পর্যাপ্ত নয়। কোনো পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে লাইন ছাড়িয়েছে 4 থেকে 5 কিলোমিটার পথ। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছে বাইক রাইডার ও অফিসগামী মানুষ। এদিকে কিছু স্থানে গাড়ির লাইনের কারণে বন্ধ হয়ে গেছে সড়কের একপাশ, সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। রাত 9টার সময় থেকে রেলগেটে, মহাখালী রেলগেট থেকে সিরিয়াল নিছি, লাইন কোনো রকম আগায় না। এখন পর্যন্ত আমি লাইনে অবস্থান করতেছি, এখনো তেল পাওয়ার কোনো সম্ভাবনা এখনো আমি পাইনি। সিরিয়ালে আছি, প্রায় 12 ঘন্টার উপর হয়েছে। রাত 12:30 থেকে মহাখালী রেল লাইনের ওই পার রসুলবাগ থেকে সিরিয়াল দিছি, এখন পৌঁছলাম পাম্পে। রাজধানীতে জ্বালানি তেল সংগ্রহ, পাম্পের সর্বশেষ পরিস্থিতি জানাতে রাজধানী পরিবাগ এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার।
অজিত, আমরা যেমনটি খবরে বলছিলাম, একের পর এক জাহাজ বন্দরে ভিড় করছে তেল নিয়ে, কিন্তু ভোগান্তির চিত্র কিন্তু একেবারেই অপরিবর্তিত। এর মধ্যে ভোগান্তি কমাতে যে রেশনিং ব্যবস্থার কথা বলা হয়েছে তাতে ভোগান্তির মাত্রা বেড়েছে বই কি কমেনি। এর সাথে তো যুক্ত হচ্ছে সড়কে দীর্ঘ যানজট। আপনি আজকে যে ফিলিং স্টেশনে আছেন বা যে কয়েকটা স্টেশন ঘুরেছেন, আজকের চিত্র কেমন দেখতে পেয়েছেন? ধন্যবাদ সাথী। আজকে সকাল থেকে কিন্তু আমরা রাজধানীর যে অধিকাংশ পাম্পে কিন্তু বন্ধ রয়েছে, হাতে গোনা কয়েকটা পাম্পে কিন্তু আমরা খোলা পেয়েছি, তাও আবার দীর্ঘ লাইন, কয়েক কিলোমিটার ব্যাপী কিন্তু আমরা লাইন পেয়েছি দীর্ঘ। সেই গাড়ি, মোটরসাইকেল চালক, প্রাইভেট কার, বিভিন্ন গাড়ির চালকদের আসলে সেই ভোগান্তি, তারা বলছিলেন যে গতকাল সকাল থেকেও অনেকে কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন। মাত্র দু একটা ফিলিং স্টেশন খোলা আছে, তার মধ্যে বিজয়সরণী ট্রাস্ট ফিলিং স্টেশনটিতে তাদের গ্রাহকদের চাহিদা মতো তেল পাচ্ছে, যদিও দীর্ঘ সারি রয়েছে সেখানটিতে। তো আমরা এই মুহূর্তে সাথী যেই ফিলিং স্টেশনটিতে রয়েছি সেটা পরিবাগ মেঘনা মডেল সার্ভিস একটা ফিলিং স্টেশনে রয়েছে। এখানে এই কিছুক্ষণ আগে মাত্র এখানে একটা তেলের একটা গাড়ি প্রবেশ করেছে, মাত্র খুলে দিয়েছে এই ফিলিং স্টেশনটি। এখানে খুলে দেওয়ার দীর্ঘ সারি কিন্তু এখানে দীর্ঘ ভোগান্তি কিন্তু আমরা সকাল থেকে কিন্তু এখানে লক্ষ্য করছি। তারা এখানে পাম্পটিতে, এখানে পাশাপাশি দুইটি পাম্প রয়েছে, এখানে পাশে আরেকটা পদ্মা ওয়েল পিএলসি রয়েছে আরেকটা। এখানে তার গতকালকেও কিন্তু ওই পাশের যে পাম্পটি রয়েছে সেখানে কিন্তু তেল দেয়নি, আজকেও তো সেই পাম্পটি বন্ধ রয়েছে। পাশের যে পাম্পটি রয়েছে, এই কিছুক্ষণ আগে এই পাম্পটি খুলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আমরা দীর্ঘ সারি দেখছি, গ্রাহকদের ভোগান্তি দেখছি, তারা কিন্তু তেলের জন্য কিন্তু হাহাকার, তাদের যে কাঠফাটা রোদ্রে দাঁড়িয়ে তারা কিন্তু অপেক্ষা করছে। তো আমরা একটু কথা বলবো যে আসলে কখন থেকে অপেক্ষা করছেন, কেমন ভোগান্তি? যে রাত 2টার থেকে অপেক্ষা করছে সবাই মিলে, কিন্তু আপনার দেওয়ার কথা 8টায় দিয়েছে, এখন বাজে দিনের 10টা 20, এখন নাকি তেল দিছে। কতটুকু তেল দেয়া হচ্ছে শুনছেন? এখানে 600 টাকা দিছে, মানে 5 লিটার এই পর্যন্ত। আমি ভোগান্তি কেমন, কতদিন ধরে আসলে আপনি ভোগান্তিটা পোহাচ্ছেন? সামনে কেমন ভোগান্তি মনে করছেন? অনেকদিন ধরে এই সিরিয়ালে চলতে আছে, কিন্তু যে অবস্থা দেখতেছি, হয় তেলের দাম কমে দোক, নাহলে বাড়ায় দোক, তাহলে সমাধান হয়ে দেবো। আমার হিসাব মতন আমি বুঝি এটা। যে সাথী যেমনটি শুনছিলেন, তারা আসলে সেই কাঠফাটা রোদে কিন্তু তারা কিন্তু আসলে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে সেই তেলের জন্য। কিন্তু তা কিন্তু কিছুক্ষণ আগে পাম্পটি খুলে দিয়েছে, খুলে দেওয়ার পরে কিন্তু এখানে গ্রাহকরা কিন্তু হুমড়ি খেয়ে ফেলেছে তারা তেলের জন্য। তো তারা বলছিলেন যে আসলে কোনো পাম্পই খোলা পাচ্ছে না, সবগুলো পাম্পই বন্ধ পাচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ অজিত। আমরা দেখছিলাম সেই ভোগান্তি চিত্র একই এবং অপরিবর্তিত আছে। ধন্যবাদ আপনাকে। রাজধানী মিরপুর কলেজে অধ্যক্ষকে ভয় ভীতি দেখানো এবং দেখে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে সংসদ সদস্য ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানের বিরুদ্ধে। জামায়াতের ওই এমপির বিরুদ্ধে এই বিষয়ে থানায় লিখিত অভিযোগের পর চলছে তদন্ত। কলেজ নিয়ে জামায়াতের কয়েকজন নেতা কর্মীর অযৌক্তিক চাওয়া না মানলে তাদের হয়ে ব্যারিস্টার আরমান এই হুমকি দেন বলে অভিযোগ অধ্যক্ষর। যদিও ঘটনা নিয়ে থানায় হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। এই ছবি গত 6 এপ্রিলের। মিরপুর কলেজের অধ্যক্ষের কক্ষে জামায়াতের কয়েকজন নেতাকর্মী, চলছে হট্টগোল। অধ্যক্ষের অভিযোগ, তার কাছে কলেজের আয় ব্যয়ের হিসাব দেখতে জোর জবরদস্তি করেন তারা। কলেজের আয় ব্যয় ইত্যাদি ইত্যাদি তারা দেখবে। কলেজের হিসাব নিকাশ দেখার জন্য আমার তো মিনিস্ট্রি আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় আছে, ডিজি অফিস আছে। এইভাবে আমি তো আমার কলেজের ইন্টারনাল বিষয়ে আপনি যেই হন না কেন, আপনার সাথে আমি তো কথা বলতে পারি না। এক পর্যায়ে আমার কলেজের সাধারণ শিক্ষার্থীরা খবর পেয়ে আমার রুমে আসে, তাদের সাথেও কিছু বাকবিতণ্ডা হয় এবং কিছু হাতাহাতি হয়, এবং জামাতের লোকজন আমার রুমে কিছু ভাঙচুর করার চেষ্টা করে। 40-50 মতো ছাত্র দলের ছেলেরা, আমরা সবাই সামনে যারা বসা, পিছন দিক থেকে হাতাহাতি শুরু করছে তারা অলরেডি। অধ্যক্ষের অভিযোগ, পরে এই বিষয়ে থানায় প্রতিকার চাইতে গেলে তাকে ফোন দিয়ে ভয়ভীতি দেখিয়ে দেখে নেয়ার হুমকি দেন এমপি ব্যারিস্টার আরমান। ফোন করে তিনি আমাকে ধমক দেন, ভয়ভীতি প্রদর্শন করেন, আমাকে তিনি দেখে নিবেন, তিনি আমার বিরুদ্ধে 5টা মামলা করবেন। তার যে বাক্য বিন্যাস, এটা অত্যন্ত রূঢ়, এবং উনার যে শব্দ চয়ন, এটা অত্যন্ত কর্কশ, এবং উনার যে আচরণ, এটা আসলে শালীন না। হিসাব নিকাশ যখন আমরা বলছি অবৈধ নিয়োগ এবং এখানে তসরুপ যে হচ্ছে, এই বিষয়টা লোকালি মানুষ বলতেছে। আমরা বলছি কতটুকু সত্যতা স্যার আরমান ভাই বলছে, আমাদের এমপি মহোদয় এটা জানতে চাইছে।
অভিযোগের বিষয়ে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি এমপি আরমানের। অন্য মাধ্যমে তার কাছে বার্তা পাঠানো হলে তিনি সামনের কিছুদিন ব্যস্ত জানিয়ে কথা বলতে রাজি হননি। ঘটনা নিয়ে দুই পক্ষ থেকেই পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে থানায়। পুলিশ বলছে তদন্ত করছেন তারা। দুই পক্ষ থেকে একটু পাল্টাপাল্টি অভিযোগ আছে, আমরা একটু দেখতেছি আর কি। আমরা সবগুলাই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আর কি। এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে মিরপুর কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন মহল। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। মিয়ানমার সীমান্তের উপজেলা টেকনাফে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে মানব পাচারকারী চক্র। অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে বহু মানুষকে ওঠানো হয় ট্রলারে। আর এমন যাত্রায় প্রায়শই ঘটে ট্রলার ডুবি। সম্প্রতি ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিক নিয়ে আন্দামান সাগরে নৌযান ডুবে যাওয়ায় প্রাণ গেছে অনেকের। মানব পাচারকারীদের দৌরাত্ম্যে টেকনাফে বাড়ছে স্বজনহারা পরিবারের সংখ্যা। টেকনাফের বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়ার এই বাড়িটি মোহাম্মদ রিজওয়ানের। অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় তার নিখোঁজ হওয়ার খবরে শূন্যতা ভর করেছে পরিবারের সদস্যদের মাঝে। স্বজনরা বলছেন, মানব পাচার চক্রের খপ্পরে পড়ে ঝুঁকি নেন রিজওয়ান। ৪ এপ্রিল শুরু হয় সাগরপথে অনিশ্চিত যাত্রা। মাত্র ৫ দিনের মাথায় আন্দামান দ্বীপপুঞ্জের কাছে বৈরী আবহাওয়ায় ট্রলার ডুবির পর রিজওয়ানের আর খোঁজ মেলেনি। আমার ছেলেকে মফিজ ভাইয়ে আমার বাড়িতে এসে আমার সাথে একদম সবার সাথে কি করছে পরামর্শ করার পরে আমরা তার জবাব দিয়েছি আমার ছেলে নৌকা দিয়ে বিদেশে যাব না। মফিজ দালাল হদে জানসুরারি বাইরে এটা ফুয়ারে গুড়া করে কি হদিয়া হর চাইতে মালয়েশিয়া যাবার কথা হর। ডুবে যাওয়া নৌযানটিতে ছিল ২৫০রও বেশি যাত্রী। তাদের মধ্যে মাত্র ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মানব পাচার রোধে সরকারের কঠোর নজরদারির দাবি স্থানীয়দের। সরকারের কাছে নজরদারি বাড়ানোর জন্য কঠোর আইন প্রয়োগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আর যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ দাবি করছি। এর আগেও আমরা অনেক জানাইছি, কিন্তু প্রতিক্রিয়া তো নেই। এদিকে মঙ্গলবার এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, টেকনাফ, উখিয়া ও কক্সবাজারের কিছু এলাকা মানব পাচারের জন্য ঝুঁকিপূর্ণ। এই ধরনের ঝুঁকি রোধে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি। মানব পাচার রোধ করার জন্য ইতিমধ্যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের নির্দেশনা দিয়েছি। যে সমস্ত পয়েন্টে এগুলো হয় এবং যেখানে যেখানে যায় সে সমস্ত বিষয়গুলো তারা পরীক্ষা নিরীক্ষা করে একদম অর্গানাইজড ওয়েতে সুশৃঙ্খলভাবে তারা নামবে। মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার ৯ জনের মধ্যে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে কোস্টগার্ড। অভিযোগ আছে তারা মানব পাচার চক্রের সাথে সম্পৃক্ত। ডিবিসি নিউজ ডেস্ক। দীর্ঘদিন বন্ধ রাজবাড়ী মা ও শিশু কল্যাণ কেন্দ্র। চিকিৎসক ও জনবল সংকটে কার্যত অচল হয়ে পড়েছে ২০ শয্যার সরকারি হাসপাতালটি। গত ৫ বছর ধরে গাইনি ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় প্রসূতি ও শিশু চিকিৎসা সেবা প্রায় বন্ধ। এতে সেবা বঞ্চিত হাজারো মা ও শিশু। দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। অন্তঃসত্ত্বা মায়েদের বিনামূল্যে চিকিৎসা, স্বাভাবিক প্রসব, সিজারিয়ান অপারেশন এবং শিশুদের চিকিৎসা সেবার জন্য ১৯৬০ সালে রাজবাড়ীতে ৫০% জমির উপর নির্মাণ করা হয় মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এক সময় প্রতিদিনই এখানে প্রসূতি মা, শিশু রোগীদের ভিড় থাকলেও বর্তমানে হাসপাতাল জুড়ে বিরাজ করছে শুনশান নীরবতা। ফাঁকা ওয়ার্ড, খালি বেড এবং রোগীশূন্য বহির্বিভাগ দেখে পরিত্যক্ত প্রতিষ্ঠানের চিত্র ফুটে উঠেছে। ২০২১ সালে প্রতিষ্ঠানটিতে সর্বশেষ সিজারিয়ান হয়। এরপর থেকে একজন চিকিৎসকের অভাবে বন্ধ হয়ে গেছে সিজারিয়ান। আমরা আগে আইসি অনেক সুবিধা পাইছি, এখন পাইনি। ডাক্তার কম, চেষ্টা কম, মনে করেন যে গাইনি ডাক্তার পাই যায় না। এখানে সিজার করার মতো কোনো ব্যবস্থা নেই। আর নর্মাল ডেলিভারিতে এখন মানুষ এমনি অনীহা হয়ে গিয়েছে। তারপরে ইনসাফিসিয়েন্ট ডক্টর। মা ও শিশু কল্যাণ কেন্দ্রে রয়েছে আধুনিক অপারেশন থিয়েটার, কেবিন সহ ২০টি বেড। কিন্তু দীর্ঘদিন অপারেশন বন্ধ থাকার কারণে নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার যন্ত্রপাতি। ৪ বছর ধরে এখানে সিজারিয়ান সেকশন অপারেশন বন্ধ আছে। তো সেক্ষেত্রে তার জন্য যে সফিস্টিকেটেড যন্ত্রপাতিগুলো এখানে আছে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। যেমন অ্যানাস্থেসিয়া মেশিন, ডায়াথেরাপি মেশিন, এগুলো তো কাজে লাগতেছে না অনেকদিন ধরে। হাসপাতালের অ্যাম্বুলেন্সটিও দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে। নতুন করে চালক নিয়োগ না দেওয়ায় অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। ডাক্তার অফে ২০টা বেড পড়েছে, মেশিন নষ্ট হয়েছে। এই হাসপাতাল যদি পরিপূর্ণভাবে চালু থাকতো তাহলে
সদর হাসপাতালে অনেক চাপ কমে যেত। ডাক্তার এখানে থাকলে আমাদের জন্য সুবিধা, সবার জন্য সুবিধা, ভালো চিকিৎসা পাবো। মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি চালুর আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। দীর্ঘদিন ধরে এই সমস্ত হসপিটালের ব্যবস্থাপনা, চিকিৎসা দেওয়ার পদ্ধতি সমস্ত কিছুই খুবই একটা নাজুক পরিস্থিতিতে আছে। আমি আশা করি 2-1 মাসের মধ্যে রাজবাড়ী হাসপাতাল একটা কার্যকর চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিণত হবে। রাজবাড়ী জেলা সদর হাসপাতালের উপর চাপ কমাতে দ্রুত গাইনি ও শিশু চিকিৎসক নিয়োগ দেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। বাগেরহাটের সোনাখালী বিলে কচুরিপানা আর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় ধান তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক। একদিকে জমির ধান কেটে বাড়িতে আনতে পারছেন না, অন্যদিকে পানি পৌঁছে যাওয়ায় ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। বেড়েছে মশা মাছির উপদ্রব। দ্রুত কচুরিপানা অপসারণ সহ খাল খননের দাবি স্থানীয়দের। চলতি মৌসুমে বাগেরহাটের চিতলমারী উপজেলায় 12,155 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এরই মধ্যে প্রায় 2,500 হেক্টর জমির ধান পেকে গেছে। সদর ইউনিয়নের সোনাখালী বিলে প্রায় 500 হেক্টর জমিতে ফলন হয়েছে, কিন্তু বিল থেকে ধান আনার একমাত্র পথ খালটি কচুরিপানায় ভরাট হয়ে রয়েছে। ফলে নৌকা চলাচল ব্যাহত হওয়ায় ঘরে ধান তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক। এত ধান আমাদের এলাকায়, প্রায় 500 একর জমির ধান আমাদের নেওয়ার এত সমস্যা হয়, যেরকম রাস্তা নাই সেরকম খালে কচুরিপানা। ধান খুব ভালো হয়েছে, কিন্তু আনার জন্য আমাদের নৌকা চলাচলের রাস্তা লাগবে। খালে ধাপের দিন আটকে গেছে। এছাড়া পচা পানির কারণে বেড়েছে মশা মাছির উপদ্রব। দ্রুত কচুরিপানা অপসারণ সহ খাল খননের দাবি এলাকাবাসীর। আমাদের রাস্তা খাল এত খারাপ, খালে কচুরি ভরা, আমরা বছরে 4-5 বার পরিষ্কার করি। এই কচুরিপানাটা যদি সরকারের তরফ থেকে অপসারণ করা হয়, তাহলে আমরা নির্বিঘ্নে ধানগুলো আমরা বাড়ি আনতে পারি। এখন পর্যন্ত আমাদের 9 হেক্টর জমি ধান করতে হয়েছে। আমরা দেখছি ধানের প্রায় 8 টন পার হেক্টর প্রতি ফলন আমরা পাচ্ছি, এবং আশা করা যায় অন্যান্য বছরে এবার ধানের ফলন বেশ ভালো হবে। পরিবহন সমস্যায় ধান তোলায় ভোগান্তির কথা স্বীকার করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাকে যদি ওখানকার কৃষক ওনারা যদি আমাকে একটু জানায় যে আসলে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত কচুরিপানা বা কি, তাহলে আমি একটু ওখানকার ইউনিয়ন পরিষদের সচিবের যেই আছে তাকে দিয়ে বাধার বিষয়টা নিষ্পত্তি করার ব্যবস্থা করব। খাল খনন ও কচুরিপানা অপসারণে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। চলতি সপ্তাহে ইরানের সাথে আবারও শান্তি আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র। এবার এ কথা জানালেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে ইসলামাবাদকেই পছন্দ ট্রাম্পের। ইরানের বন্দরগুলো দিয়ে সমুদ্রপথে সব ধরনের অর্থনৈতিক লেনদেন ও বাণিজ্য বন্ধ করে দেওয়ার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। এদিকে প্রথম দফায় আলোচনার পর আবারও বৈঠকে বসতে আগ্রহী ইসরায়েল, লেবানন। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের প্রথম দফার শান্তি আলোচনার বৈঠক ভেস্তে যাওয়ার পর আবারও বৈঠকে বসার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। এবার সেই খবরের সত্যতা নিশ্চিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, 2-1 দিনের মধ্যে আবারও ইরানের সাথে বৈঠক করবে যুক্তরাষ্ট্র। তবে আলোচনা হলেও ইরানের বন্দর ও হরমুজ প্রণালী অবরোধ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এবারও আলোচনার নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারও এই সম্ভাব্য বৈঠকে উপস্থিত থাকতে পারেন। এদিকে এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ওয়াশিংটন তেহরানের মধ্যে যে অবিশ্বাস রয়েছে তা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। ইরানের পারমাণবিক অস্ত্রও থাকতে পারবে না। এই মুহূর্তে আমরা ঠিক এটাই নিশ্চিত করতে আলোচনা করছি। প্রেসিডেন্ট কোনো ছোটখাটো চুক্তি করতে চান না, তিনি একটি বড় ধরনের চুক্তি করতে চান। এছাড়াও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জানিয়েছেন, সমুদ্র পথে ইরানের ভেতরে ও বাহিরে সব ধরনের অর্থনৈতিক বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে সক্ষম হয়েছে তারা। অন্যদিকে 3 দশকেরও বেশি সময় পর মঙ্গলবার ওয়াশিংটনে সরাসরি শান্তি আলোচনায় বসে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত জানান, প্রথম দিনের বৈঠক গঠনমূলক ছিল। আবারও বৈঠকে বসতে সম্মত দুই পক্ষই। এর আগে 1993 সালে সবশেষ বৈঠক করেছিল দেশ দুটি। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ইউরোপের হৃদয়ে শিল্প সংস্কৃতি আর ভালোবাসার অপূর্ব মেলবন্ধনের মায়াবী শহর
প্যারিস যেন এক জীবন্ত ক্যানভাস, যেখানে প্রতিটি রাস্তায় আঁকা আছে ইতিহাস আর প্রতিটি বাতাসে ভাসে প্রেমের গোপন গল্প। আর এই শহরের বুক চিরে বয়ে চলা সেইন নদীর তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক অনন্য বিস্ময়ের প্রতীক, আইফেল টাওয়ার। ৩২৪ মিটার উচ্চতার এই স্থাপনাটি পেটাই লোহার গাঁথুনিতে গড়া হলেও এর প্রতিটি রেখায় যেন লুকিয়ে আছে অনুভূতির কোমল স্পর্শ। এটি কেবল একটি স্থাপনা নয়, এটি ফরাসি আত্মমর্যাদা, গর্ব, ইতিহাস আর স্থাপত্যশৈলীর এক জীবন্ত সাক্ষী। 1889 সালে বিশ্ব মেলা এবং ফরাসি বিপ্লবের শতবর্ষ উদযাপনকে সামনে রেখে প্রকৌশলী গুস্তাভ আইফেল এবং তার দলের নেতৃত্বে 1887 সালের 26শে জানুয়ারি এক হিমশীতল সকালে শুরু হয়েছিল এর পথ চলা। আর মাত্র 2 বছর 2 মাস 5 দিনের রেকর্ড সময়ের বিস্ময়কর যাত্রায় আকাশ ছুঁয়ে ফেলে এটি। 1888 সালের এপ্রিল নাগাদ প্রথম তলা, আগস্টে দ্বিতীয় তলা আর 1889 সালের 31শে মার্চ সম্পূর্ণতা পায় এই স্থাপনাটি। 18,038টি ধাতব অংশ, 25 লক্ষ রিবেট আর প্রায় 7,300 টন লোহা দিয়ে গড়ে ওঠা শতাধিক প্রকৌশলী আর হাজারো পরিশ্রমী হাতের স্পর্শে তৈরি এই টাওয়ার যেন শ্রম আর সৌন্দর্যের এক অপূর্ব সংলাপ। আজ এটি শুধু ফ্রান্সের নয়, পুরো বিশ্বের অন্যতম জনপ্রিয় আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে লাখো পর্যটক ছুটে আসেন এই স্থাপনার সৌন্দর্য আর ইতিহাসের সাক্ষী হতে। আইফেল টাওয়ার দেখতে বিশ্বের এমন কোনো দেশ নাই যেসব দেশ থেকে দেখতে আসে না আইফেল টাওয়ার। আর যেহেতু আমরা ফ্রান্সে থাকি, তাই মাঝে মধ্যেই চলে আসি এই আইফেল টাওয়ার দেখতে। We're here today at the Eiffel Tower to visit Paris and to see the Eiffel Tower, see the views. हम लोग टॉप पर हैं पेरिस के आईफिल टावर के एंड यहाँ से व्यू बहुत ही जबरदस्त मस्त लग रहा है। इट्स रियली गुड वाइब। রাতের আলোয় ঝলমল করে ওঠা আইফেল টাওয়ার যেন এক জ্যোৎস্না মাখা কবিতা, যেখানে ইতিহাস মিশে যায় আবেগে। টাওয়ারের প্রতিটি আলো বলে যায় ভালোবাসার গল্প আর স্থাপত্য হয়ে ওঠে কবিতা। এটি শুধু একটি স্থাপনা নয়, ফরাসিদের কাছে এটি এক আবেগের নাম। ডিবিসি নিউজ ডেস্ক। প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের অন্যতম তেল সমৃদ্ধ ইয়াম্বো সিটিতে মাসব্যাপী ফ্লাওয়ার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য বছরের চেয়ে কিছুটা ব্যতিক্রম ছিল এই ফেস্টিভ্যাল। বিশাল এই ফুলের মেলায় প্রতিদিন দর্শনার্থীরা ভিড় করেন, উপভোগ করেন সৌন্দর্য আর সাংস্কৃতিক নানা আয়োজন। সৌদি সরকারের নানামুখী উদ্যোগের ফলে পর্যটন শিল্প দিন দিন বিকশিত হচ্ছে। পাশাপাশি 2034 সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ হিসেবে ব্যাপক উন্নয়ন ও পর্যটন খাতে ব্যাপক উন্নয়ন করছে দেশটির সরকার। তারই ধারাবাহিকতায় অন্যান্য বছরের তুলনায় এবার ফ্লাওয়ার ফেস্টিভ্যালে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, যেখানে রয়েছে বিশ্বকাপ ফুটবলের ট্রফি সহ ব্যতিক্রম ধরনের আয়োজন, যা দেখে হাজারো দর্শনার্থী মুগ্ধ হন। ফুল দিয়ে সজ্জিত, অনেক সুন্দর, খুব সুন্দর জাঁকজমাট। আর এখানে সবাই আসার চেষ্টা করি, অনেক সৌন্দর্য জায়গা। প্রতি বছরের মতো এখানে ফেস্টিভ্যাল ফ্লাইভার হয়, এবার অনেক সুন্দর হয়েছে এবং বিভিন্ন দেশের থেকে বিভিন্ন লোকজন এসেছে, যা অনেক ভালো লাগছে। বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী ও স্থানীয় সৌদি নাগরিকরা ভিড় করছেন এই ফুলের মেলায়। প্রতিদিন বিকেল 5টা থেকে শুরু হয় মেলার আনুষ্ঠানিকতা, চলে মধ্যরাত পর্যন্ত। এবারের ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্যে ছিল বিশেষ নৃত্য। বিভিন্ন দেশের শিল্পীদের পরিবেশনা মেলায় বাড়তি সৌন্দর্য নিয়ে আসে। এছাড়াও রয়েছে শিশু কিশোরদের জন্য বিভিন্ন ধরনের রাইড। প্রদর্শনীতে পশু পাখি ও সৌদি আরবের ঐতিহ্য সংস্কৃতি স্থান পায়। 2014 সালের গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায় এই প্রদর্শনী। আজকে আমরা আসি ইয়াম্বোতে ফ্লাওয়ার ফেস্টিভ্যালে, এবং এখানে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের খুবই ভালো একটা এনভায়রনমেন্ট। আমাদের দেশেও এই ধরনের এনভায়রনমেন্ট করা উচিত। বাণিজ্যিক নগরী জেদ্দা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে লোহিত সাগরের তীরে অবস্থিত ইয়াম্বো শহরের সৌদি রয়্যাল কম্বিনেশন ল্যান্ডস্কেপ ও ইরিগেশন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই মেলা। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।